নম্বর প্রশ্নটা আমরা করেছিলাম সততা, দেশপ্রেম, কথা কাজের সামঞ্জস্য ও আইন প্রণয়নে আপনার দক্ষতার কোনো নমুনা আছে কি? চলুন উত্তরটা শুনি। 1 নম্বর হলো আমি জনপ্রতিনিধি হয়েছিলাম 2003 সালে। ইউনিয়ন পরিষদে আমি একটু ওয়ার্ড মেম্বার হয়েছিলাম। দীর্ঘ 5 বছর আমি ওয়ার্ড মেম্বার ছিলাম এবং সেখানে সততার সাথে দক্ষতার সাথে ইভেন আমি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসাবে বা চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাজ করেছি, যেখানে জনগণ আমাকে মেনে নিয়েছিল যে আসলে এরকম সৎ এবং যোগ্য মানুষই জনপ্রতিনিধি হওয়া উচিত। উনি ওনার উত্তরে বলেছেন যে উনি ইউনিয়ন পর্যায়ে ছিলেন, ইউনিয়ন পর্যায়ে উনি নির্বাচিত হয়েছেন, উনি ওনার সততার প্রমাণ দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে উত্তর ঠিকঠাক দিয়েছেন, যে প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছেন, কিন্তু একজন মানুষ কি নিজের সততার কথা নিজে বলতে পারেন? বা নিজে কাজ করেছেন বলতে পারেন যে আমি এই জায়গার এই দায়িত্বে ছিলাম, কাজেই আমি যে জায়গায় যে অঞ্চলের যার দায়িত্বে ছিলাম বা যেটার দায়িত্বে ছিলাম সেটার জনগণ কেবল উত্তর দিতে পারবেন আমি সঠিক কাজ করতে পেরেছি কিনা। এই বিষয়ে আপনার কি মতামত? এখানে পরিষ্কার আন্তর্জাতিক আইনের একটা উদ্ধৃতি দিয়ে আপনাকে বলি। প্লিজ। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, আপনি কি বলবেন? আমার নাম বলবো। এটাকে আমি বিশ্বাস করবো নাকি এটার জন্য আমি অন্য কোনো পন্থা অবলম্বন করব? এটা একেবারেই আপনার ইচ্ছে, আপনি চাইলে বিশ্বাস করতে পারেন কিংবা অন্য কোনো পন্থা অবলম্বন। আমি একটু শেষ করি নিশ্চয়ই। এটা আমি কারণ যেহেতু ল, এটা আপনি যেটা বলেন ল হচ্ছে আই অ্যাম বাউন্ড টু বিলিভ ইট আনটিল আনলেস ইটস প্রুভেন যে আপনার নাম তাহসিন না। আইনটা হলো এই, যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ করতে পারছি না যে ওনার যে ব্যাখ্যা উনি দিয়েছেন জি এইটা অসত্য, ততক্ষণ পর্যন্ত আমাকে বিলিভ করতে হবে। এইটুক আমাদের যদি নর্মস না গড়ে ওঠে তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। এটা কি সর্বক্ষেত্রেই করতে হবে বা সর্বক্ষেত্রেই আপনি বিশ্বাস করেন? আমি সর্বক্ষেত্রে এটা করতে চাই, কারণ উনি প্রমাণের অপেক্ষায় তো আমাদের করতে হবে। উনি যতক্ষণ পর্যন্ত প্রমাণ হচ্ছে না তার আগে তো আমি তাকে গিল্টি করব না। না, আমি গিলটি বলছি না, আমি প্রমাণের কথাও বলছি না। আমি বলছিলাম এটা করেই আমি ওনাকে আমরা মূল্যায়ন করতে চাই। এর মধ্য থেকেই যেমন আমি ক্লিয়ারলি যেটা বলতে চাই যে কেউ যদি সততার যদি প্রমাণ রাখতে পারে, জি যে দেশপ্রেম, সততা এবং পরোপকারের যে নমুনার কথা আমরা বলছি, জি উদাহরণের কথা বলছি, যে আমরা একটু সকালে দেখলাম যে আমার এক বন্ধু রাশেদ বলছিলেন যে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উনি কতটা কাজ করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, কি করেছেন, কত শিশুদের জীবন রক্ষা করেছেন। এই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা দেশপ্রেম এবং পরোপকারের একটা বহন করে, নমুনা বহন করে। তো উনি যে কাজগুলো করেছেন সেগুলো নমুনা উনি উপস্থাপন করেছেন, জি, এবং সেই উপস্থাপনার প্রেক্ষিতে জনগণ ওনাকে মূল্যায়ন করবে। আর যদি ওনার এর বিপরীতে ওনার বক্তব্যের মধ্যে যদি কোনো অসৎ কোনো কিছু থাকে, অসত্য কোনো কিছু থাকে, সেটা তো আনডাউটেডলি অমার্জনীয় অপরাধ। জি জি, সেইটার তো সুযোগ আছে। কিন্তু আমরা এই মুহূর্তেই ওনার বক্তব্য সত্য কি অসত্য সেটার মধ্যে আমরা একেবারেই যেতে চাই না। আমরা সত্য ধরে নিয়েই আমরা ওনাকে মূল্যায়ন করব। 5 নম্বর পাবে এটাতে। একটা জায়গাতে ওনার আইন প্রণয়নের সক্ষমতার ক্ষেত্রে আমার যে জায়গাটাতে মনে হয় যে প্রস্তুতির যে জায়গাটা, আইন প্রণয়ন করতে যে পরিমাণ প্রস্তুতি লাগে, যেমন আমার গত 26 বছর ধরে একটা লিগ্যাল রিসার্চ টিম আছে, ওরা 18 লক্ষ ল রিসার্চ করে আমাকে যে রিপোর্টগুলো দিয়েছে, যে জার্নালগুলো আমরা করেছি, তো সেইগুলো বাংলাদেশে যেহেতু কোনো রিসার্চ ইনস্টিটিউট নাই, আমি যতটুকু খোঁজ নিয়ে জানলাম একমাত্র আমারই প্রাইভেটলি আমি এই রিসার্চ টিমটা দীর্ঘদিন ধরে চালাচ্ছি। অভিনন্দন আপনাকে। এছাড়া বাংলাদেশে লয়ের উপরে কোনো রিসার্চ কোথাও হয় না, ইউনিভার্সিটিগুলোতে হয় না, ল কমিশনে হয় না, কোনো বার কাউন্সিলে হয় না, কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নাই। এটা একটা অদ্ভুত জাতি। এটা ধরেন এরপরে যে টিকে আছে না, আলহামদুলিল্লাহ। আর ওই জায়গাটাতে ওনার যে হয়তোবা ওই গাইডটা হয়তো উনি পান নাই, অথবা আইন প্রণয়নের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার
আমাকে আগে তো জানা দরকার যে আইনের কি লুফল আছে, জি, জি, জি। দুর্বলতা আছে, জি, 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 সেটা জি। চিহ্নিত করে সেখানে তো আমার চিকিৎসা করতে হবে, নিঃসন্দেহে সেই উদ্যোগটা নিতে হবে। সেই জায়গাটাতে উনি আমাকে সন্তুষ্ট করতে পারেনি। সন্তুষ্ট করতে পারেনি একদম। রবিউল ভাই, আমি আপনার কাছে বিনম্র চিত্তে জানতে চাই যে সব ক্ষেত্রেই তো আইন আছে, সব কিছু, এবং সেই আইন দিয়ে একটা দেশ পরিচালিত হয়। তো আমাদের আবেগ অনেক সময় না আইন দিয়ে চলে না। বাংলাদেশের মানুষের আবেগ অনেক সময় আইনের বাইরে চলে যায়, যেটা আইন দিয়ে মাপতে পারবো না, সেটা আপনিও জানেন, বিং এ হিউম্যান বিং, তাই না? ডোপামিন বিভিন্নভাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্নভাবে কাজ করে। একজন মানুষ হতে পারে সে আইন সম্পর্কে জানে না, ধরে নিলাম আমি তাহসিন রেজা, আমি আইন সম্পর্কে জানি না। এটা আমাদের জন্য অত্যন্ত বড় ব্যাপার। রবিউল ভাই একমাত্র ব্যক্তি বাংলাদেশের যিনি একটা রিসার্চ সেন্টার তৈরি করেছেন, অভিনন্দন আপনাকে। এই রিসার্চ সেন্টার বাংলাদেশে ভীষণ রকমভাবে পুরো আইনের ব্যাপার নিয়ে তারা কি বলবো রিসার্চ করছেন আপনারা। তো এই যে আপনারা করছেন, এবং আমি দেখতে পেলাম যে কটি প্রশ্নের উত্তর দিল, আপনি প্রত্যেকটায় এমন এমন জায়গায় গিয়ে আটকে দিচ্ছেন, আমি সিরিয়াসলি বলছি, যেটা আমার ভাবতে হচ্ছে যে আমি আপনাকে কোন জায়গায় জিজ্ঞেস করব, কারণ আপনি তো আমাকে আইন দেবেন, আপনি আইন প্রণেতা হিসেবে তাকে প্রশ্ন করেছেন, আপনি কি করবেন। আমি যখন খানিকক্ষণ আগে বললাম যে এতগুলো সংসদ সদস্য মিলে যখন উন্নতি করবে, তখন আপনি বলেছেন নো, তা হবে না। সংসদ সদস্য যাবে কেবলমাত্র আইন প্রণয়ন করবার জন্যে। ইমপ্লিমেন্ট করবে কে? ইমপ্লিমেন্ট করবে কে? আপনি আইন তৈরি করে দিলেন, সংসদে গেলেন, সংসদ সদস্য হলো, এবং আপনি ভালোর জন্যই আইনটা করলেন। আইন তো আর খারাপের জন্য হয় না, নিশ্চয়ই সুবিচার, ন্যায্য শাসন, সব কিছুর জন্যই আইন প্রয়োজন। কিন্তু এই আইনের যখন ইমপ্লিমেন্টেশন আমরা চাব, আমি চাইব, আমার কাছে মনে হয় আপনি দীর্ঘদিন বাইরে ছিলেন, আমার কাছে মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাইছি, বিনম্রভাবে জানতে চাইছি। আমার কাছে বরাবর মনে হয়েছে আমাদের দেশে আইন বেশি, প্রয়োগ কম, বাইরের দেশে আইন কম, প্রয়োগ বেশি। মানে যত কম আইন তাদের ওই ইমপ্লিমেন্টটা পারফেক্টলি হয়। কিন্তু আমাদের অনেক অজস্র আইন বিভিন্ন জায়গায় রয়ে গেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই, ব্যবহার করা হচ্ছে না। আমি আপনার কাছে জানতে চাইছি, আমি কি এটা ঠিক বলছি? আপনি ইউরোপে তাকান, ইউরোপে যে পরিমাণ আইন আছে তার থেকে অনেক বেশি আইন লিখিতভাবে আমাদের বাংলাদেশে আছে। কিন্তু এত আইন কি থাকবার দরকার ছিল? অল্প আইনের যদি প্রয়োগ হতো তাহলে কি হতো না? আমি জানবার জন্য, এটা আমি জানবার জন্য, এবং আমার সাথে আমাদের যারা দর্শক আছেন তারা হয়তো জানতে পারবেন বিষয়টা, ওনার কাছ থেকে একটু যদি সংক্ষেপে বলেন আমাকে। আমি এদেশে সবার আগে যে কথাটা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে এদেশে কোনো আইন নাই, এদেশে কোনো ল নাই, এদেশে কোনো আইন নাই। এই শব্দটার সাথে কি আপনি পরিচিত? নিঃসন্দেহে পরিচিত, এবং আমি জানি যে আইন মানা হয়নি বলে আইন নাই বলে। রিক্সায় উঠলে রিক্সাওয়ালা এক জায়গায় নিয়ে যাবেন, সে বলবে যে তুমি এদিক দিয়ে যাও, রং সাইড দিয়ে যায়। হ্যাঁ, তাহলে যাওয়া যাবে না ভাই, দেশে কোনো আইন নাই। জি, আইন নাই, আপনাকে এটা আবেদনিক অর্থে বুঝতে হবে যে উনি এই কথাটা কেন বলবেন। হ্যাঁ, আমি সেটা জানি অবশ্য। আইন নাই, আইন প্রয়োগের যে আইনটা সেটাও নাই, সেটা নাই, এটাই সে মিন করছে। আচ্ছা, হ্যাঁ, আইন প্রয়োগের আইন, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আইন প্রয়োগের আইনটা নাই। আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমি গতকালকেও বলেছি যে নিহামে 2010-এ পরপর 3বার টেলিফোন রিসিভ না করার কারণে একজন পুলিশ অফিসারের চাকরি চলে যায়। সে যখন আপিল করে, আপিল খারিজ হয়ে যায়। হাইকোর্টে উনি গিয়েছিলেন তার চাকরি ফেরত পাওয়ার জন্য, হাইকোর্ট তার আবেদন নামঞ্জুর করে, এবং সুপ্রিম কোর্টে গেলেও নামঞ্জুর করে, কুইন্স বেঞ্চে যাওয়ার পরেও নামঞ্জুর করে। এই যে পরবর্তীতে কুইন্স বেঞ্চে যে অবজারভেশনটা দিয়েছে, চাকরি কোনো মৌলিক অধিকার নয়, এটা শর্ত সাপেক্ষে একটা দায়, যেটা উনি পূরণ করতে ব্যর্থ হয়েছে বিধায় ওনাকে যে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এটা যুক্তিযুক্ত ছিল। আমি পরিষ্কার, এটা হচ্ছে ল। জি। এখন আপনি তো অনেকবার গিয়েছেন। আমি একবারই গিয়েছি। হ্যাঁ, ওখানে 2009-10-এ অনেক
মানুষের ভিড় হয়ে যায় ইংল্যান্ডে, আপনার ইতালি থেকে আসে, বাংলাদেশ থেকে যায়, অনেক মানুষ যায়। তো ওখানে যেটা হলো যে ইলিগাল ইমিগ্রেন্টদের একটা ভিড় বেড়ে গেল সেখানে। তো এরা বিভিন্ন জায়গায় কাজ করে, হ্যাঁ, এরকম একটা। তো গভর্নমেন্ট একটা রুলস করলো যে এরা কোথায় কোথায় কাজ করে, শপিং মলে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, এই সমস্ত জায়গা চিহ্নিত করে বলল যে কোনো রেস্টুরেন্টে যদি কোনো ইলিগাল ওয়ার্কার পাওয়া যায়, সেই রেস্টুরেন্টকে প্রথমে 60,000 টাকা জরিমানা করা হবে। 60,000 পাউন্ড। এক্স্যাক্টলি। রেস্টুরেন্টের দাম আছে ধরেন 20,000 পাউন্ড। ও 60,000 পাউন্ড জরিমানা হবে এই ভয়ে, ওনারের হবে, রাইট। ও এই ভয়ে ইলিগাল লোকদের কার নেয় না। নেয় না। মাত্র 6 মাসের মধ্যে 80% ইমিগ্রেশন কমে গেল, ইলিগাল ইমিগ্রেশন। আপনি কি এটা জানেন? আমি জানি। তখন 40,000 পাউন্ড ছিল, এখন 60,000 হয়েছে। এখন আইনটা বুঝছেন আগে, যে আইন করেই কিন্তু ওনারা এটা করেছে। লন্ডনে একটা কনজেশন চার্জ আছে না, যে লন্ডন শহরে যদি ঢুকতে হয় 50 পাউন্ড এক্সট্রা গাড়িকে দিতে হয়। আর আমরা করি কি, লন্ডনের বাইরে গাড়ি রেখে আমরা ট্রেনে যাই। জি। আমরা গাড়ি যারা ড্রাইভ করতে আমরা রেখে যাই। জি। ইজ দ্য ল। তাহলে ল তো সমস্ত কিছু কন্ট্রোল করছে। অ্যাবসলিউটলি। আমাদের দেশে তো যারা একবারও যদি বলতো যে আমি প্রথম যে বিলটা নিয়ে আসবো ঢাকা শহরকে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কনজেশন চার্জ করব এবং আমি রেল সিস্টেম চালু করব, ওকে আমি 10-এর মধ্যে 10 দিব। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ। কারণ এই বিষয়টা আমাদের জানবার দরকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। পাশ করেছে। পাস করেছে। পাশ করেছে।